সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বাজিদ মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি ইশাদ স্যার, সহকারী শিক্ষক, বাজিদ মডেল স্কুল। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটা ক্লাস করব। সেই ক্লাসে আমরা জানবো আমাদের অধ্যায়ের সাথে পৃথিবী এবং মহাকর্ষ সম্পর্কে। আমরা যখন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি তখন তা সরাসরি ভূমিতে ফিরে আসে। আসলে কেন হয় এরকম? এর পেছনে যে কারণ হলো তা হলো আমাদের মহাকর্ষ। মহাকর্ষ হলো একটা বল। মহাকর্ষ কি? এক ধরনের বল, যে বল আবিষ্কার করেছেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। এই বলটা আবিষ্কার করেছেন আমাদেরকে বিজ্ঞানী আইজ্যাক নিউটন। সে বলেছে যে মহাকর্ষ কি? পৃথিবীর যে কোনো দুটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করবে, যে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তা হচ্ছে মহাকর্ষ। আমি যখন আমার এই মার্কারটাকে উপরে মারলাম, তা আবার আমার হাতে চলে আসলো, তা হচ্ছে পৃথিবীর সাথে মার্কারের একটা আকর্ষণ বল আছে। মার্কার যদি একটা বস্তু হয় এবং পৃথিবী যদি আমাদের আর একটা বস্তু হয়, তাদের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটার নামই হচ্ছে মহাকর্ষ বল। আসলে তাহলে দেখো আমরা মহাকর্ষ বল কি বললাম? মহাকর্ষ বল মহাকর্ষ বলটা কি? তাহলে পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাই হলো মহাকর্ষ বল। যে কোনো দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ ধর্মী বলই হলো মহাকর্ষ বল। তাহলে আমরা এক কথায় মহাকর্ষ বল বলতে কি বুঝি? যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণধর্মী বল আছে তাই হলো আমাদের মহাকর্ষ বল। এই কথাটা একটু বেশি ইম্পর্টেন্ট। মহাকর্ষ বল এক ধরনের আকর্ষণধর্মী বল। আমাদের মহাকর্ষ বল হচ্ছে এক ধরনের আকর্ষণধর্মী বল। মহাকর্ষ বল কখনো বিকর্ষণধর্মী বল না। তাহলে আমরা জানলাম আমাদের মহাকর্ষ কি। মহাকর্ষ এক ধরনের বল যা আবিষ্কার করেছেন বিজ্ঞানী আইজ্যাক নিউটন। এই মহাকর্ষ বল সম্পর্কে আমরা এখন একটা ডেফিনেশন দেখলাম। এখন এই মহাকর্ষ বল সম্পর্কে নিউটনের একটা জনপ্রিয় সূত্র আছে যাকে আমরা বলি নিউটনের মহাকর্ষ সূত্র। এখন আমরা এই নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে জানব। দেখো তাহলে সূত্রটা হচ্ছে, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই আকর্ষণ বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে আমাদের সূত্রটা কি আমরা আরেকবার দেখি। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই আকর্ষণ বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তোমরা এখন দেখে ফেললা যে আমি কয়েকটা শব্দে কি করলাম, বক্স চিহ্ন দিয়ে আমি এদেরকে মার্ক করেছি। দেখো তাহলে জিনিসটা কি? তাহলে নিউটন বলতেছে যে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান, তাহলে ধরি দেখো আমি এখানে দুইটা বস্তু আঁকি। এম, এটা আমার M1 এ বস্তু, এটা আমার বি বস্তু। এখন ধরলাম এর ভর M1 কেজি, আমরা ভরকে M দ্বারা প্রকাশ করি, ভরকে আমরা M দ্বারা প্রকাশ করি। বি বস্তুর ভর M2 কেজি। এদের যে সংযোজক সরলরেখা আছে সেই সংযোজক সরলরেখা বরাবর এই বলটা কাজ করবে এবং আমি ধরলাম তাদের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্র থেকে তাদের মধ্যবর্তী দূরত্ব ডি মিটার। তাহলে এখানে আসছে M1 কেজি, এটার ভর M2 কেজি, এখানে আসছে তাদের মধ্যবর্তী দূরত্ব ডি মিটার। এখান থেকে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা একটু গাণিতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে নিউটন কি বলল? নিউটন বলতেছে যে এই দুইটা বস্তুর যে মধ্যবর্তী যে আকর্ষণ বল আছে তা তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো আসো আমরা এবার নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক ব্যাখ্যাটা সম্পর্কে জানি।
দেখো এবার আমরা নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক ব্যাখ্যা সম্পর্কে জানি। ধরি এ বস্তুর ভর m1 কেজি, বি বস্তুর ভর m2 কেজি। এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব ডি মিটার। এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব ডি মিটার। যদি এ ও বি এর মধ্যকার আকর্ষণ বলের মান এফ, বল মানে ফোর্স এফ, এফ হয়, তবে নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে পাই, নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে পাই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। মানে m1 আর m2 এর যে ভর, এদের গুণফল m1 গুণ m2 এর সমানুপাতিক। আবার এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই ব্যস্তানুপাতিকের সময় 1/something, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এবং এই আকর্ষণ বল সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এই দেখো সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এদেরকে যদি আমরা তুলনা করি, তুলনা করলে কি পাই? এখন এটাকে আমি দিলাম 1 নং, এটাকে দিলাম 2 নং। 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই 1 নং ও 2 নং সমীকরণ যদি আমরা তুলনা করি, তাহলে এফ সমানুপাতিক m1 m2 গুণ 1/d², কারণ তারা একই সমানুপাতিকের মধ্যেই আছে। তাহলে আমি এদেরকে লিখতে পারি বা এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d², বা F is equal to G into m1 m2 ডিভাইডেড বাই d²। তাহলে এখানে G কি? এখানে G হলো সমানুপাতিক ধ্রুবক। এখানে G হলো সমানুপাতিক ধ্রুবক। একে বিশ্বজনীন অথবা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। তাহলে আমরা নিউটনের যে সূত্র আছে তার গাণিতিক ব্যাখ্যা দেখলাম। তার গাণিতিক ব্যাখ্যাটা কি? গাণিতিক ব্যাখ্যা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা, সে বলল যে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলটা আমরা এফ ধরলাম। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভর এ আর বি এর ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখান থেকে আমরা যে দুইটা সমীকরণ পাইলাম, এদেরকে তুলনা করার পর আমরা একটা সূত্রে আসছি যে এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই d²। এটা হচ্ছে আসলে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক ব্যাখ্যা। আচ্ছা, এখন এখানে আমাদের মনে একটা প্রশ্ন রয়ে যায়, এখানে জিটা আসলে কি, বা সার্বজনীন বা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকটাই আসলে কি? এখন আমরা এই সার্বজনীন বা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক সম্পর্কে জানব। জিকে আমরা বলতেছি সার্বজনীন অথবা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। জিকে আমরা বললাম সার্বজনীন বা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। জি এর মান খুবই গুরুত্বপূর্ণ।
জি এর মান হলো 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। তাহলে আমরা জি এর মান কত বললাম? জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের যে নিউটনের সূত্র থেকে আমরা যে মহাকর্ষীয় ধ্রুবক পাই তার মান। এখন আসো আমরা জি এর অর্থ কি, এর অর্থটা কি? পরস্পর হতে 1 মিটার দূরত্বে অবস্থিত 1 কেজি ভরের দুইটি বস্তুকে রাখা হলে তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে তার মান, তারা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে তার মান 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার। পরস্পরকে যে বলে আকর্ষণ করবে তার মান এত নিউটন। তাহলে আমরা জি এর অর্থ কি বুঝছি? জি এর অর্থ হচ্ছে, জি এর অর্থ হলো পরস্পর হতে 1 মিটার দূরত্বে অবস্থিত দুটি 1 কেজি ভরের বস্তুকে যদি রাখা হয় এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করবে তার মান এত নিউটন। এন দিয়ে আমরা বুঝাচ্ছি নিউটন, অর্থাৎ বলের একক হচ্ছে নিউটন। এখন তাহলে আমরা যে জিনিসটা সম্পর্কে জানলাম তখন সেটা হচ্ছে মহাকর্ষ কি, নিউটনের মহাকর্ষ সূত্র কি, এবং নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক ব্যাখ্যা, এবং জি এর অর্থ বা সার্বজনীন বা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক যেটা আছে তার অর্থ। এখন আমরা অতি গুরুত্বপূর্ণ বিষয় যে জিনিস সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে অভিকর্ষ। আমরা অভিকর্ষের সংজ্ঞা বুঝতে গেলে আমাদেরকে আবার মহাকর্ষের সংজ্ঞা সম্পর্কে জানতে হবে। মহাকর্ষ কি? পৃথিবীর যে কোনো দুটি বস্তু, মহাবিশ্বে, পৃথিবীর না, আমরা বলতে পারি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাই হচ্ছে মহাকর্ষ। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাই হচ্ছে মহাকর্ষ। যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ। তাহলে অভিকর্ষটা কি? অভিকর্ষ দুইটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয় তবে তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তা হলো অভিকর্ষ। এখন আমরা দুটো বস্তু নিলাম, এরা যে কোনো বস্তু হলে মহাকর্ষ, কিন্তু একটা বস্তু যদি ফিক্সড হয়ে যায় পৃথিবী তাহলে তা হচ্ছে অভিকর্ষ। তাহলে আমরা দুইটা উদাহরণ দিয়ে বুঝি। যেমন চাঁদ ও সূর্যের মধ্যে আকর্ষণ বল, চাঁদ এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ বল সেটা কিন্তু মহাকর্ষ, কারণ এখানে কোনো পৃথিবী নাই। কিন্তু আমি যদি বলি চাঁদ ও পৃথিবীর মধ্যে আকর্ষণ বল, সেটাকে আমি কি বলবো? মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল। আচ্ছা, আমরা আগে লিখি অভিকর্ষ বল। প্লাস এটা মহাকর্ষ বল। কেন? চাঁদ এবং পৃথিবী এটা যে কোনো দুইটা বস্তু, তার মানে দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়ে যায় তাহলে সেটাকে আমি একটা স্পেশাল বল বলবো, সেই স্পেশাল বলটা হচ্ছে অভিকর্ষ বল। আর এমনিতেই যে কোনো দুইটা বস্তুর মধ্যে বলটাই হচ্ছে মহাকর্ষ বল। তার মানে এখান থেকে একটা আমি কথা বলতে পারি, অভিকর্ষ বল হলো এক ধরনের মহাকর্ষ বল। অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল, কিন্তু মহাকর্ষ বলকে আমি অভিকর্ষ বল বলতে পারবো না।
কারণ মহাকর্ষ বলে পৃথিবী আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু অভিকর্ষ বলে অবশ্যই পৃথিবী আসবে। তার মানে অভিকর্ষ বল এক ধরনের, মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, এখন আমরা যদি অভিকর্ষ বল সম্পর্কে জানতে পারি, তাহলে এরপর গুরুত্বপূর্ণ যে আলোচনা তা হচ্ছে আমাদের অভিকর্ষ বলজনিত ত্বরণ বা অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা অভিকর্ষজ ত্বরণ সম্পর্কে জানব। দেখো, এখন আমরা অভিকর্ষজ ত্বরণ সম্পর্কে জানি। ত্বরণ সম্পর্কে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ে আসছি। কোনো একটা বস্তুর প্রতি সময়ে বেগ বৃদ্ধির হার, বেগের পরিবর্তনকে আমরা বলতেছি, বেগ পরিবর্তনের হারকে আমরা বলি ত্বরণ। কিন্তু অভিকর্ষজ ত্বরণ কথাটা একটু ভিন্ন। আসো আমরা অভিকর্ষজ ত্বরণ সম্পর্কে জানি। ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে আমরা বলতেছি অভিকর্ষজ ত্বরণ। এখন অভিকর্ষজ ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। দেখি এখন আমরা একে কি দ্বারা প্রকাশ করি? একে আমরা জি দ্বারা প্রকাশ করি। একে জি দ্বারা প্রকাশ করা হয়। জি এর একক মিটার পার সেকেন্ড স্কয়ার। জি এর একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, অথবা আমরা সংক্ষেপে যদি লিখি মিটার এস ইনভার্স টু, এম এস ইনভার্স টু, এটা ইংরেজিতে যে কোনোটাই আমাদের লাগতে পারে। এখন আমাদের জি এর একটা আদর্শ মান আছে, সেই জি এর আমরা আদর্শ মান সম্পর্কে জানি। জি এর আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। জি এর আদর্শ মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তবে স্থান ভেদে জি এর মানের ভিন্নতা দেখা যায়। এখন আমরা যে কিছুক্ষণ আগে বললাম যে স্থানভেদে জি এর মানের পরিবর্তন হয় বা জি এর মানের ভিন্নতা দেখা যায়, এর জন্য আমাদের একটা প্রয়োজনীয় সূত্র দরকার। সেই সূত্রটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই ডি স্কয়ার। আসা এখন আমরা এই সম্পর্কটা প্রতিপাদন করি। ভেদে জি এর মানের ভিন্নতা দেখা যায়। এখন সেই ভিন্নতার মান জানার জন্য আমাদের একটা প্রয়োজনীয় সূত্র আছে, সেটা হচ্ছে জি ইজ ইকুয়াল টু জিএম ডিভাইড বাই ডি স্কয়ার। এখন আসো আমরা সেই সম্পর্কটা প্রতিপাদন করি। নিউটনের বলের সূত্র হতে আমরা পাই বল সমান ভর গুণ ত্বরণ। বল সমান ভর গুণ ত্বরণ, সেটার কিন্তু একটা খুব সুন্দর প্রমাণ আছে, সেটা আমি পরবর্তী যে কোনো একটা ক্লাসে তোমাদেরকে দেখাবো। অথবা তোমরা যখন নবম দশম শ্রেণীতে পদার্থবিজ্ঞান পড়বে, সেই পদার্থবিজ্ঞানে তোমরা ভর সমান বল গুণ ত্বরণ এই সম্পর্কটা প্রতিপাদন করতে পারবে। তাহলে বলকে আমরা প্রকাশ করি এফ দ্বারা, ভরকে প্রকাশ করি স্মল এম দ্বারা, এবং অভিকর্ষজ ত্বরণ, এই ত্বরণটা আসলে আমাদের কী ধরনের ত্বরণ? অভিকর্ষজ ত্বরণ। তাহলে সেটাকে আমরা প্রকাশ করি জি দ্বারা। তাহলে আমরা পাইলাম এফ ইজ ইকুয়াল টু এম জি। এখন ধরি দুটি বস্তুর মধ্যে এম কেজি, আমাদের এই একই বস্তু এরা, অপরটি হলো পৃথিবী, ভর ক্যাপিটাল এম কেজি। ঠিক আছে, তাহলে দুইটা বস্তুর মধ্যে একটা বস্তুর ভর স্মল এম কেজি, অপরটি হলো পৃথিবীর ভর, যার ভর আমরা ধরলাম আমাদের ওই
ক্যাপিটাল এম কেজি। ঠিক আছে, এই এমটা আসলে তাহলে কার ভর? পৃথিবীর ভর। এখন নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে পাই F is equal to G m m divided by d স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা একটা কথা অ্যাড করে দিই। ধরা যাক এদের মধ্যবর্তী দূরত্ব ডি মিটার, তাহলে সেই দূরত্বটা এখানে। তাহলে আমরা বললাম কি নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা কি পাই? F ইজ ইকুয়াল টু জি ইন্টু এম এম, মানে m1 m2 এর জায়গায় m ডিভাইডেড বাই ডি স্কোয়ার। দেখো এটাকে আমি ধরলাম 2 নম্বর সমীকরণ, তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, দুইটাই কিন্তু বল। 1 ও 2 নং তুলনা করলে পাওয়া যায়, আমরা পাই mg is equal to gmm divided by d স্কোয়ার। দেখো উভয় পাশ থেকে আমার mm কাটা যায়, তাহলে আমরা কি পাই? g is equal to gm divided by d স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উভয় পাশে m অনুপস্থিত, তার মানে অভিকর্ষজ ত্বরণ g এর মান বস্তুর ভর m এর উপর নির্ভর করে না। দেখো এখানে কিন্তু m চলে গেল, যদি m চলে যায় তাহলে আমরা বুঝতে পারি g এর মান ভর m এর উপর, বস্তুর ভর বলি আমরা, বস্তুর ভর m এর উপর নির্ভর করে না। এই মানটা দিয়ে এখন যদি আমরা ডিকে যদি পৃথিবীর ব্যাসার্ধ হিসেবে চিন্তা করি, তাহলে কিন্তু আমরা পৃথিবীর এক এক জায়গায় যে জি এর মান এক এক রকম, যে জি এর মানের ভিন্নতার কারণ সেটা আমরা জানতে পারবো অতি সহজেই। তাহলে এই প্রতিপাদনটা তোমরা অবশ্যই এবং অবশ্যই শিখে ফেলবে। দেখো আমরা কিন্তু এখানে এই প্রতিপাদনটাও শিখে ফেললাম। এখন আমরা যে বললাম এতক্ষণ ধরে যে ভর ভর ভর, বস্তুর ভর বস্তুর ভর, এই ভর জিনিসটা কি? আসলে আমরা একটু ভর সম্পর্কে জানি। ভর, ভর কি? ভরের ইংরেজি হচ্ছে ম্যাস। ভর হলো কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণ। যেমন আমরা কিন্তু বলি যে আমার ওজন 10 কেজি, তাহলে সেটা ওজন না, আসলে আমরা আমাদের ভর মাপি। ভর হলো কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণ। আমরা সবাই জানি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে ভর হলো একটি মৌলিক রাশি। ভর হলো একটা মৌলিক রাশি। ভরের একক কেজি। ভরের একক না বলে আমরা এই টপিকটা সবাই শিখে ফেলি। এসআই একক ষষ্ঠ শ্রেণীতে আছে। ভরের এসআই একক বা আন্তর্জাতিক একক কি? কেজি বা কিলোগ্রাম। ভর সম্পর্কে এই কথাগুলো অবশ্যই জানতে হবে। ভর কি? ভর হলো কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণ। ভর একটা মৌলিক রাশি বা ধ্রুব রাশি, কখনো চেঞ্জ হবে না। এবং ভরের এসআই একক বা আন্তর্জাতিক একক হলো কেজি, কিলোগ্রাম। হ্যাঁ, আমরা গ্রাম হিসাবে ব্যবহার করি, সেগুলোকে আমরা উপগুণিতক বলে থাকি। এক কেজি সমান 1000 গ্রাম। দেখো ভরের সাথে সাথেই কিন্তু আমাদের আরেকটা রাশি রয়ে যায়, তা হলো ওজন, ওয়েট। ওজনটা কি? কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে
যে বলে আকর্ষণ করে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাই হলো ওজন। কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করবে তাকে আমরা কি বলে থাকি? ওজন বলে থাকি। তাহলে ওজনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ওজনকে W দ্বারা প্রকাশ করা হয়। ওজনের একক নিউটন। বলের একক যেমন নিউটন, ওজনের একক হলো নিউটন। এখন ভর ও ওজনের সম্পর্ক। W is equal to mg। W is equal to mg। ওজন সমান ভর গুণন অভিকর্ষজ ত্বরণ। ওজন সমান ভর গুণন অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা বলতে পারি ওজন সমান ভর গুণন অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা ভর এবং ওজনের পরিচয় জানলাম, তাদের কিছু বৈশিষ্ট্য জানলাম। তাহলে আজকে এতটুকুই থাক। আমরা আজকে যা যা পড়লাম প্রত্যেকটা টপিকই তোমরা বাসায় শিখে ফেলবে। স্মল জি এবং ক্যাপিটাল জি এর মধ্যে পার্থক্য শিখবে। এরপর হচ্ছে যে স্থানভেদে যে জি এর মান ভিন্ন ভিন্ন হয় কেন তার ব্যাখ্যাটা শিখবে, এই প্রমাণটা শিখবে, এবং পৃথিবীর বিভিন্ন স্থানে যে জি এর বিভিন্ন মান আছে সেটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারের গাণিতিক ব্যাখ্যায় লাগবে। তাও তোমরা অবশ্যই এবং অবশ্যই ভালো মতো শিখে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী অন্য কোনো ক্লাসে।